নিবারণ প্রথমে কখনো বা একটা গাউন পরা কাঁচের পুতুল, কখনো বা এক শিশি এসেন্স, কখনো বা কিছু মিষ্টি কিনে এনে শৈলবালাকে লুকিয়ে দিয়ে যেত। এমনি করে একটুখানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয়। অবশেষে কখন একদিন হরসুন্দরী ঘরের কাজের মাঝে এসে দরজার ছিদ্র দিয়ে দেখল নিবারণ এবং শৈলবালা বসে কড়ি নিয়ে 10-25 খেলছে। বুড়ো বয়সের এই খেলা বটে। নিবারণ সকালে খাবার খেয়ে তো আপিসে বের হলো, কিন্তু আপিসে না গিয়ে অন্তঃপুরে প্রবেশ করেছে। এই প্রবঞ্চনার কি দরকার ছিল? হঠাৎ একটা জ্বলন্ত বজ্র শলাকা দিয়ে কে যেন হরসুন্দরীর চোখ খুলে দিল। সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হয়ে শুকিয়ে গেল। বইপাড়া লাইভ গল্পের বিচিত্র ডোজ বইপাড়া থেকে রোজ প্রতি শনিবার ঠিক রাত 8টায় আমরা থাকব আপনাদের সাথে বইপাড়া থেকে সরাসরি। এই অনুষ্ঠানে যে কোনো অংশের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ 22শে শ্রাবণ, আজ তার বিদায় বেলা। তাই আজ বইপাড়া লাইভে আমাদের বিশেষ উপস্থাপনায় কবিগুরুর একটি ছোট গল্প অনুষ্ঠিত হতে চলেছে। গল্পটি নেওয়া হয়েছে গল্পগুচ্ছ থেকে। সকল পাঠকের কথা মাথায় রেখে গল্পের ভাষা সাধু থেকে চলিত করে নেওয়া হয়েছে এবং কিছু শব্দের আধুনিকীকরণ করা হয়েছে। আজ আমাদের বিশেষ নিবেদন মধ্যবর্তিনী। নিবারণের সংসার বেশ সাধারণ, তাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না। জীবনে এই রসের যে কোনো প্রয়োজন আছে এমন কথা তার মনে কখনো আসেনি। যেমন চেনা পুরনো চটির মধ্যে পা দুটো দিব্যি নিশ্চিন্তভাবে প্রবেশ করে, এই পুরনো পৃথিবীটার মধ্যে নিবারণ সেরকম নিজের অভ্যস্ত স্থান অধিকার করে থাকে। সে সম্বন্ধে ভুলেও কোনো রকম চিন্তা তর্ক বা তত্ত্বালোচনা করে না। নিবারণ ভোরবেলা উঠে গলির ধারে বাড়ির সদর দরজায় খালি গায়ে বসে অত্যন্ত নিরুদ্বিগ্নভাবে হুঁকো নিয়ে তামাক খেতে থাকে। রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে, গাড়ি ঘোড়া চলে, বৈষ্ণব ভিখারি গান গায়, পুরনো বোতল সংগ্রহকারী হেঁকে চলে যায়। এই সমস্ত চঞ্চল দৃশ্যগুলো মনকে হালকাভাবে ছুঁয়ে যায় এবং যেদিন কাঁচা আম বা তপসি মাছওয়ালা আসে সেদিন অনেক দরদাম করে সামান্য বিশেষ রান্নার আয়োজন হয়। তারপর যথাসময়ে তেল মেখে স্নান করে খাওয়া শেষ করে দড়িতে ঝুলানো চাপকান পরে এক ছিলেন তামাক পানের সাথে নিঃশেষ করে আরেকটা পান মুখে পুরে আপিসে যাত্রা করে। আপিস থেকে ফিরে এসে সন্ধেবেলাটা প্রতিবেশী রামলোচন ঘোষের বাড়িতে গম্ভীরভাবে কাটিয়ে খাওয়ার পর রাতে শোয়ার ঘরে স্ত্রী হরসুন্দরীর সাথে দেখা হয়। সেখানে মিত্রদের ছেলের বিয়েতে আইবুড়ো ভাত পাঠানো, নতুন ঝির অবাধ্যতা, ছেঁচকি ফোড়নের উপযোগিতা সম্বন্ধে যে সমস্ত ছোটখাটো সমালোচনা চলে তা এ পর্যন্ত কোনো কবি ছন্দবদ্ধ করেননি এবং সেজন্য নিবারণের মনে কখনো ক্ষোভও জন্মায়নি। ইতিমধ্যে ফাল্গুন মাসে হরসুন্দরীর শরীর ভীষণ খারাপ হলো। জ্বর আর কিছুতেই ছাড়তে চায় না। ডাক্তার যতই কুইনাইন দেয়, বাধাপ্রাপ্ত তীব্র স্রোতের মতো জ্বরও তত উপরে উঠতে থাকে। এমনই 20 দিন, 22 দিন, 40 দিন পর্যন্ত জ্বর চলল। নিবারণের আপিস বন্ধ। রামলোচনের বৈকালিক সভায় বহুদিন আর সে যায় না। কি যে করে তার ঠিক নেই। একবার শোয়ার ঘরে গিয়ে রোগীকে দেখে আসে, একবার বাইরের বারান্দায় বসে চিন্তিত মুখে তামাক টানতে থাকে। দুবেলা ডাক্তার বৈদ্য পরিবর্তন করে এবং যে যা বলে সেই ওষুধ পরীক্ষা করে দেখে। ভালোবাসার এইরকম অব্যবস্থিত শুশ্রূষা সত্ত্বেও 40 দিনে হরসুন্দরী জ্বর মুক্ত হলো, কিন্তু এমনই দুর্বল এবং রোগা হয়ে গেল যে শরীরটা যেন বহুদূর থেকে অতি ক্ষীণ স্বরে আছি বলে সাড়া দিচ্ছে মাত্র। তখন
বসন্তকালে দক্ষিণের হাওয়া দিতে শুরু করেছে এবং রাতের গরমে চাঁদের আলো সীমন্তনীদের খোলা শোয়ার ঘরে নিঃশব্দ পায়ে প্রবেশাধিকার লাভ করেছে। হরসুন্দরীর ঘরের নিচেই পাশে প্রতিবেশীদের খিড়কির বাগান। সেটা যে বিশেষ কিছু সুদৃশ্য সুন্দর জায়গা তা বলা যায় না। একসময় কে একজন শখ করে গোটা কত ক্রোটন লাগিয়েছিল, তারপর আর সেদিকে বড় একটা দৃষ্টি দেয়নি। শুকনো ডালের মাচার উপর কুমড়ো লতা উঠেছে। বুড়ো কুলগাছের তলায় ভীষণ জঙ্গল। রান্নাঘরের পাশে প্রাচীর ভেঙে কতগুলো ইঁট জড়ো হয়ে আছে এবং তারই সাথে দগ্ধাবশিষ্ট পাথুরে কয়লা এবং ছাই দিন দিন রাশিকৃত হয়ে উঠছে। কিন্তু বাতায়নতলায় শুয়ে এই বাগানের দিকে চেয়ে হরসুন্দরী প্রতি মুহূর্তে যে একটা আনন্দরস পান করতে লাগলো, তার সামান্য জীবনে এমন সে আর কখনো করেনি। গ্রীষ্মকালে স্রোত কমে গিয়ে ছোট্ট গ্রাম্য নদীটা যখন বালির উপরে সরু হয়ে বয়, তখন সে যেমন অত্যন্ত স্বচ্ছতা লাভ করে, তখন যেমন ভোরের সূর্যালোকে তার তলদেশ পর্যন্ত দেখা যায়, হাওয়ার স্পর্শ তার সর্বাঙ্গ পুলকিত করে তোলে এবং আকাশের তারা তার স্ফটিক দর্পণের ওপর সুখস্মৃতির মতো অতি সুস্পষ্টভাবে প্রতিবিম্বিত হয়, তেমনি হরসুন্দরীর ক্ষীণ জীবনতন্তুর ওপর আনন্দময়ী প্রকৃতির প্রত্যেক আঙুল যেন স্পর্শ করতে লাগলো এবং অন্তরের মধ্যে যে একটা সঙ্গীত উঠতে লাগলো, তার ঠিক ভাব সে সম্পূর্ণ বুঝতে পারল না। এমন সময় তার স্বামী যখন পাশে বসে জিজ্ঞাসা করত, কেমন আছো, তখন তার চোখে যেন জল উছলিয়ে উঠত। রোগ শীর্ণ মুখে তার চোখ দুটি অত্যন্ত বড় দেখায়। সেই বড় বড় প্রেমাদ্র সকৃতজ্ঞ চোখ স্বামীর মুখের দিকে তুলে শীর্ণ হাতে স্বামীর হাত ধরে চুপ করে পড়ে থাকত। স্বামীর অন্তরেও যেন কোথা থেকে একটা নতুন অপরিচিত আনন্দ রশ্মি প্রবেশ করত। এইভাবে কিছুদিন যায়। একদিন রাতে ভাঙা প্রাচীরের ওপরের অশ্বত্থ গাছের কাঁপতে থাকা ডালের মাঝখান থেকে যখন একটি বড় চাঁদ উঠছে এবং সন্ধ্যাবেলার গুমট কেটে গিয়ে হঠাৎ একটা নিশাচর হাওয়া জেগে উঠছে, এমন সময় নিবারণের চুলের মধ্যে আঙুল বোলাতে বোলাতে হরসুন্দরী বলল, আমাদের তো আর ছেলেপুলে কিছুই হলো না, তুমি আর একটা বিয়ে করো। হরসুন্দরী কিছুদিন থেকে এই কথা ভাবছিল। মনে যখন একটা প্রবল আনন্দ, একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয়, তখন মানুষ মনে করে আমি সব করতে পারি। তখন হঠাৎ একটা আত্মবিসর্জনের ইচ্ছা জেগে ওঠে। স্রোতের উচ্ছ্বাস যেমন কঠিন পাড়ের ওপর নিজেকে সবেগে আছড়ে ফেলে, তেমনি প্রেমের আবেগ, আনন্দের উচ্ছ্বাস একটা মহৎ ত্যাগ, একটা বৃহৎ দুঃখের উপর নিজেকে যেন নিক্ষেপ করতে চায়। সেই রকম অবস্থায় অত্যন্ত আনন্দিত মনে একদিন হরসুন্দরী স্থির করল, আমার স্বামীর জন্য আমি খুব বড় একটা কিছু করব। কিন্তু হায়, যতটা সাধ ততটা সাধ্য কার আছে? হাতের কাছে কি আছে, কি দেওয়া যায়? ঐশ্বর্য নেই, বুদ্ধি নেই, ক্ষমতা নেই, শুধু একটা প্রাণ আছে। সেটাও যদি কোথাও দেওয়ার থাকে এখনই দিয়ে ফেলি, কিন্তু তারই বা মূল্য কি? আর স্বামীকে যদি শুভ্র, কোমল, শিশু কন্দর্পের মতো সুন্দর একটি স্নেহের পুতুল সন্তান দিতে পারতাম, কিন্তু প্রাণপণে ইচ্ছে নিয়ে মরে গেলেও তো সে হবে না। তখন মনে হলো স্বামীর একটা বিয়ে দিতে হবে। ভাবল, স্ত্রীরা এতে এত কাতর হয় কেন? এ কাজ তো কিছুই কঠিন না। স্বামীকে যে ভালোবাসে, সপত্নীকে ভালোবাসা তার পক্ষে কি এমন অসাধ্য? এই মনে করে গর্বে বুক ফুলে উঠল। প্রস্তাবটা প্রথম যখন শূন্য নিবারণ হেসে উড়িয়ে দিল। দ্বিতীয় এবং তৃতীয়বারও কর্ণপাত করল না। স্বামীর এই অসম্মতি, এই অনিচ্ছা দেখে হরসুন্দরীর বিশ্বাস এবং সুখ যতই বেড়ে উঠল,
তার প্রতিজ্ঞাও ততই দৃঢ় হতে লাগল। এদিকে নিবারণ বারবার যতই অনুরোধ শুনল, ততই এর অসম্ভাব্যতা তার মন থেকে দূর হলো এবং বাড়ির দরজায় বসে তামাক খেতে খেতে সন্তান পরিবৃত ঘরের সুখময় ছবি তার মনে উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। একদিন নিজেই প্রসঙ্গ তুলে বলল, বুড়ো বয়সে একটা কচি খুকিকে বিয়ে করে আমি মানুষ করতে পারবো না। হরসুন্দরী বলল, সেজন্য তোমাকে ভাবতে হবে না, মানুষ করবার ভার আমার ওপর রইল। বলতে বলতে এই সন্তানহীনা রমণীর মনে একটি কিশোর বয়স্কা সুকুমারী লজ্জাশীলা মাতৃক্রোড় থেকে সদ্য বিচ্যুতা নববধূর মুখচ্ছবি উদয় হল এবং হৃদয় স্নেহে বিগলিত হয়ে গেল। নিবারণ বলল, আমার আপিস আছে, কাজ আছে, তুমি আছো, কচিমের আবদার শুনবার অবসর আমি পাবো না। হরসুন্দরী বারবার করে বলল তার জন্য কিছুমাত্র সময় নষ্ট করতে হবে না এবং অবশেষে পরিহাস করে বলল, আচ্ছা গো, তখন দেখবো কোথায় বা তোমার কাজ থাকে, কোথায় বা আমি থাকি, আর কোথায় বা তুমি থাকো। নিবারণ সে কথার উত্তর মাত্র দেওয়া আবশ্যক বলে মনে করল না। শাস্তি হিসাবে হরসুন্দরীর গালে হেসে তর্জনী দিয়ে টোকা মারল। এই গেল ভূমিকা। একটি নোলক পরা অশ্রুভরা ছোটখাটো মেয়ের সাথে নিবারণের বিয়ে হলো। তার নাম শৈলবালা। নিবারণ ভাবল নামটা বড় মিষ্টি এবং মুখখানাও বেশ ঢলো। তার ভাব, তার চেহারা, তার চলাফেরা একটু বিশেষ মনোযোগ দিয়ে চেয়ে দেখতে ইচ্ছে করে, কিন্তু সে আর কিছুতেই হয়ে ওঠে না। উল্টে এমন ভাব দেখাতে হয় যে ওই তো এক ফোঁটা মেয়ে, ওকে নিয়ে তো ভীষণ বিপদে পড়লাম, কোনো মতে পাশ কাটিয়ে আমার বয়সোচিত কর্তব্যক্ষেত্রের মধ্যে গিয়ে পড়লে যেন পরিত্রাণ পাওয়া যায়। হরসুন্দরী নিবারণের এই ভীষণ বিপদগ্রস্ত ভাব দেখে মনে মনে বেশ আমোদ পেত। একদিন হাত চেপে ধরে বলতো, আহা, পালাও কোথায়, ওইটুকু মেয়ে, ও তো তোমাকে আর খেয়ে ফেলবে না। নিবারণ দ্বিগুণ শশব্যস্ত ভাব ধারণ করে বলতো, আরে দাঁড়াও, আমার একটু বিশেষ কাজ আছে। বলে যেন পালাবার পথ পেত না। হরসুন্দরী হেসে দরজা আটকে বলতো, আজ ফাঁকি দিতে পারবে না। অবশেষে নিবারণ নিতান্তই নিরুপায় হয়ে কাতরভাবে বসে পড়ত। হরসুন্দরী তার কানের কাছে বলতো, আহা, পরের মেয়েকে ঘরে এনে অমন হতশ্রদ্ধা করতে নেই। এই বলে শৈলবালাকে ধরে নিবারণের বাঁ পাশে বসিয়ে দিত এবং জোর করে ঘোমটা খুলে ও চিবুক ধরে তার আনত মুখ তুলে নিবারণকে বলতো, আহা হা হা, কেমন চাঁদের মতো মুখখানি দেখো দেখি। কোনোদিন আবার দুজনকে ঘরে বসিয়ে কাজ আছে বলে উঠে যেত এবং বাইরে থেকে ঝনাত করে দরজা বন্ধ করে দিত। নিবারণ ঠিকই জানত দুটো কৌতূহলী চোখ কোনো না কোনো ছিদ্রে সংলগ্ন হয়ে আছে। সে বেশ উদাসীনভাবে পাশ ফিরে ঘুমের উপক্রম করত। শৈলবালা ঘুমটা টেনে গুটিসুটি মেরে মুখ ফিরিয়ে এক কোণে মিলিয়ে যেত। অবশেষে হরসুন্দরী নিতান্ত না পেরে হাল ছেড়ে দিল, কিন্তু খুব বেশি দুঃখিত হলো না। হরসুন্দরী যখন হাল ছাড়ল, তখন স্বয়ং নিবারণ হাল ধরল। এ বড় কৌতূহল, এ বড় রহস্য। এক টুকরো হিরে পেলে তাকে নানাভাবে নানা দিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে ইচ্ছা করে। আর এ যে একটা ক্ষুদ্র সুন্দর মানুষের মন, বড় অপূর্ব। একে কত রকমভাবে স্পর্শ করে, সোহাগ করে, অন্তরাল থেকে, সম্মুখ থেকে, পাশ থেকে দেখতে হয়। কখনো একবার কানের দুলে দোল দিয়ে, কখনো ঘুমটা একটুখানি টেনে তুলে, কখনো বিদ্যুতের মতো হঠাৎ সচকিতে, কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল এক দৃষ্টে নতুন নতুন সৌন্দর্যের সীমা আবিষ্কার করতে হয়। ম্যাকমোহন কোম্পানির আপিসের হেডবাবু শ্রীযুক্ত নিবারণ চন্দ্রের কপালে এমন অভিজ্ঞতা আগে হয়নি। সে যখন প্রথম বিয়ে করেছিল তখন বালক ছিল। যখন যৌবন লাভ করল তখন স্ত্রী তার কাছে চিরপরিচিত, বিবাহিত জীবনে অভ্যস্ত।
হরসুন্দরীকে অবশ্যই সে ভালোবাসত, কিন্তু কখনোই তার মনে আস্তে আস্তে প্রেমের সচেতন সঞ্চার হয়নি। একেবারে পাকা আমের মধ্যেই যে পতঙ্গ জন্মেছে, যাকে কোনো সময় রস খুঁজতে হয়নি, অল্প অল্প করে রসের স্বাদ নিতে হয়নি, তাকে একবার বসন্তের ভরে থাকা ফুলের বনের মধ্যে ছেড়ে দেওয়া হোক দেখি। গোলাপের আধ খোলা মুখের কাছে ঘুরঘুর করায় তার কি আগ্রহ! অল্প যে সৌরভ পায়, অল্প যে মধুর স্বাদ লাভ করে, তাতেই তার কি নেশা! নিবারণ প্রথমে কখনো বা একটা গাউন পরা কাঁচের পুতুল, কখনো বা এক শিশি এসেন্স, কখনো বা কিছু মিষ্টি কিনে এনে শৈলবালাকে লুকিয়ে দিয়ে যেত। এমনি করে একটুখানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয়। অবশেষে কখন একদিন হরসুন্দরী ঘরের কাজের মাঝে এসে দরজার ছিদ্র দিয়ে দেখল নিবারণ এবং শৈলবালা বসে কড়ি নিয়ে 10-25 খেলছে। বুড়ো বয়সের এই খেলা বটে। নিবারণ সকালে খাবার খেয়ে তো আপিসে বের হলো, কিন্তু আপিসে না গিয়ে অন্তঃপুরে প্রবেশ করেছে। এই প্রবঞ্চনার কি দরকার ছিল? হঠাৎ একটা জ্বলন্ত বজ্র শলাকা দিয়ে কে যেন হরসুন্দরীর চোখ খুলে দিল। সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হয়ে শুকিয়ে গেল। হরসুন্দরী মনে মনে বলল, আমি তো ওকে ঘরে আনলাম, আমি তো মিলন করিয়ে দিলাম, তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন, যেন আমি ওদের সুখের কাঁটা। হরসুন্দরী শৈলবালাকে ঘরের কাজ শেখাতো। একদিন নিবারণ মুখ ফুটে বলল, ও তো ছেলে মানুষ, ওকে তুমি বড় বেশি পরিশ্রম করাচ্ছ, ওর শরীর তেমন সবল নয়। বেশ একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখের কাছে এসেছিল, কিন্তু কিছু বলল না, চুপ করে গেল। সেই থেকে নতুন বউকে কোনো ঘরের কাজে হাত দিতে দিত না। রাধা বাড়া দেখাশোনা সমস্ত কাজ নিজে করত। এমন হলো শৈলবালা আর নড়ে বসতে পারে না। হরসুন্দরী দাসীর মতো তার সেবা করে এবং স্বামী বিদূষকের মতো তার মনোরঞ্জন করে। সংসারের কাজ করা, পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য, এর শিক্ষাই তার হল না। হরসুন্দরী যে নীরবে দাসীর মতো কাজ করতে লাগলো, তার মধ্যে বেশ একটা গর্ব আছে। তার মধ্যে ন্যূনতা এবং দীনতা নেই। সে মনে মনে বলল, তোমরা দুই শিশুতে মিলে খেলা করো, সংসারের সমস্ত ভার আমি নিলাম। হায়, আজ কোথায় সে শক্তি, যে শক্তিতে হরসুন্দরী মনে করেছিল স্বামীর জন্য চিরজীবন সে নিজের প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছেড়ে দিতে পারবে? হঠাৎ একদিন পূর্ণিমার রাতে জীবনে যখন জোয়ার আসে, তখন দুকুল প্লাবিত করে মানুষ মনে করে আমার কোথাও সীমা নেই। তখন যে একটা ভীষণ প্রতিজ্ঞা করে বসে, জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করতে তার সমস্ত প্রাণে টান পড়ে। হঠাৎ ঐশ্বর্যের দিনে লেখনীর এক আঁচড়ে যে দানপত্র লিখে দেয়, চির দারিদ্র্যের দিনে প্রতি মুহূর্তে তিল তিল করে তা শোধ করতে হয়। তখন বোঝা যায় মানুষ বড় দীন, হৃদয় বড় দুর্বল, তার ক্ষমতা অতি যৎসামান্য। দীর্ঘ রোগভোগের পর ক্ষীণ রক্তহীন শীর্ণ হরসুন্দরী সেদিন শুক্ল দ্বিতীয়ার চাঁদের মতো একটি শীর্ণ রেখা মাত্র ছিল। সংসারে নিতান্ত ক্ষুদ্র হয়ে ভাসছিল। মনে হয়েছিল আমার যেন কিছুই না হলেও চলে। ক্রমে শরীর সুস্থ হয়ে উঠল, রক্তের তেজ বাড়তে লাগল। তখন হরসুন্দরীর মনে কোথা থেকে একদল শরিক এসে উপস্থিত হলো। তারা উচ্চস্বরে বলল, তুমি তো ত্যাগপত্র লিখে বসে আছো, কিন্তু আমাদের দাবি আমরা ছাড়ব না। হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কারভাবে নিজের অবস্থা বুঝতে পারল, সেদিন নিবারণ ও শৈলবালাকে নিজের শোয়ার ঘর ছেড়ে দিয়ে অন্য ঘরে একা গিয়ে শুল। 8 বছর বয়সে বাসর রাতে যে বিছানায় প্রথম শয়ন করেছিল, আজ 27 বছর পরে সেই বিছানা ত্যাগ করল। প্রদীপ নিভিয়ে দিয়ে এই সধবা রমণী যখন অসহ্য হৃদয়ভার নিয়ে তার নতুন বৈধব্য শয্যার ওপরে এসে পড়ল, তখন গলির অন্য প্রান্তে
একজন শৌখিন যুবক বেহাগ রাগিনীতে মালিনীর গান গাইছিল, আরেকজন বাঁয়া তবলায় সঙ্গত করছিল। তার সেই গান সেই নিস্তব্ধ জ্যোৎস্না রাতে পাশের ঘরে মন্দ শোনাচ্ছিল না। তখন বালিকা শৈলবালার ঘুমে চোখ ঢুলে পড়ছিল, আর নিবারণ তার কানের কাছে মুখ রেখে ধীরে ধীরে ডাকছিল, সই। লোকটা ইতিমধ্যে বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়ে ফেলেছে এবং দু একজন আধুনিক কবির কাব্য শৈলবালাকে পড়ে শুনিয়েছে। নিবারণের জীবনের নিচের স্তরে যে একটা যৌবন উৎস বরাবর চাপা পড়েছিল, আঘাত পেয়ে হঠাৎ অসময়ে তা উচ্ছ্বসিত হয়ে উঠল। কেউই সেজন্য প্রস্তুত ছিল না। ফলে হঠাৎ তার বুদ্ধি শুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টো পাল্টা হয়ে গেল। সে বেচারা কখনো জানত না মানুষের ভেতরে এমন সব উপদ্রবজনক পদার্থ থাকে, এমন সব দুর্দাম দুরন্ত শক্তি যা সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয় ছয় করে দেয়। কেবল নিবারণ না, হরসুন্দরীও একটা নতুন বেদনার পরিচয় পেল। এ কিসের আকাঙ্ক্ষা, এ কিসের দুঃসহ যন্ত্রণা? মন এখন যা চায় কখনো তো তা চায়নি, কখনো তো তা পায়ও নি। যখন ভদ্রভাবে নিবারণ নিয়মিত আপিসে যেত, যখন শোয়ার আগে কিছুক্ষণের গয়লার হিসাব, জিনিসের দাম বৃদ্ধি এবং লৌকিকতার কর্তব্য সম্বন্ধে আলোচনা চলত, তখন তো এই অন্তর্বিপ্লবের কোনো সূত্রপাত মাত্র ছিল না। ভালোবাসত বটে, কিন্তু তার তো কোনো উজ্জ্বলতা, কোনো উত্তাপ ছিল না। সে ভালোবাসা অপ্রজ্বলিত ইন্ধনের মতো ছিল মাত্র। আজ তার মনে হলো জীবনের সফলতা থেকে যেন চিরকাল কে তাকে বঞ্চিত করে এসেছে। তার হৃদয় যেন চিরদিন উপসী হয়ে আছে। তার এই নারী জীবন বেশ দারিদ্র্যেই কেটেছে। সে কেবল হাট বাজার, পান মশলা, তরিতরকারির ঝঞ্ঝাট নিয়েই 27টা অমূল্য বছর দাসীবৃত্তি করে কাটালো। আর আজ জীবনের মাঝপথে এসে দেখল তারই শোয়ার ঘরের পাশে এক গোপন ঐশ্বর্য ভাণ্ডারের কুলুপ খুলে একটা ছোট্ট বালিকা একেবারে রাজরাজেশ্বরী হয়ে বসল। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। কিন্তু ভাগাভাগি করে একজন নারী হলো দাসী, আরেকজন নারী হলো রানী। তাতে দাসীর গৌরব গেল, আবার রানীর সুখও রইল না। কারণ শৈলবালাও নারী জীবনের যথার্থ সুখের স্বাদ পেল না। এত অবিশ্রাম আদর পেল যে ভালোবাসবার আর অবসর রইল না। সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে সমুদ্রের মধ্যে আত্মবিসর্জন করে বোধহয় নদীর একটা মহৎ চরিতার্থতা আছে, কিন্তু সমুদ্র যদি জোয়ারের টানে আকৃষ্ট হয়ে ক্রমাগতই নদীর কাছে আসতে থাকে, তবে নদী কেবল নিজের মধ্যেই নিজে স্ফীত হতে থাকে। সংসার তার সমস্ত আদর সোহাগ নিয়ে দিনরাত শৈলবালার দিকে অগ্রসর হয়ে রইল। তাতে শৈলবালার আত্মাধর ভীষণ উত্তুঙ্গ হয়ে উঠতে লাগলো। সংসারের প্রতি তার ভালোবাসা আর হয়ে উঠল না। সে জানল আমার জন্যই সমস্ত এবং আমি কারো জন্য নই। এতে যথেষ্ট অহংকার আছে, কিন্তু পরিতৃপ্তি কিছুই নেই। একদিন ঘনঘোর মেঘ করে এসেছে। এমন অন্ধকার করেছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য। বাইরে ঝুকঝুক করে বৃষ্টি হচ্ছে। কুলগাছের তলায় লতা গুল্মের জঙ্গল জলে প্রায় ডুবে গেছে এবং প্রাচীরের পাশের নালা দিয়ে ঘোলা জলস্রোত কলকল শব্দে বয়ে যাচ্ছে। হরসুন্দরী নিজের নতুন শোয়ার ঘরে নির্জন অন্ধকারে জানলার কাছে চুপ করে বসে আছে। এমন সময় নিবারণ চোরের মতো আস্তে আস্তে চৌকাঠের কাছে এলো। ফিরে যাবে কি এগোবে ভেবে পেল না। হরসুন্দরী তা লক্ষ্য করেও কোনো কথা বলল না। তখন নিবারণ হঠাৎ একেবারে তীরের মতো হরসুন্দরীর পাশে এসে এক নিঃশ্বাসে বলে ফেলল, গোটা কত গয়নার দরকার হয়েছে,
জানো তো অনেকটা দেনা হয়ে গেছে। পাওনাদার খুবই অপমান করছে। কিছু বন্ধক রাখতে হবে, তবে তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবো। হরসুন্দরী কোনো উত্তর দিল না। নিবারণ চোরের মতো দাঁড়িয়ে রইল। অবশেষে আবার বলল, তবে কি আজ হবে না? হরসুন্দরী বলল, না। ঘরে ঢোকাও যেমন শক্ত, ঘর থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও তেমনই কঠিন। নিবারণ একটু এদিক ওদিক তাকিয়ে ইতস্তত করে বলল, তবে অন্য কোথাও চেষ্টা করিয়ে যাই। ঋণ কোথায় এবং কোথায় গয়না বন্ধক দিতে হবে হরসুন্দরী তা সবটাই বুঝল। নববধূ গত রাতে তার এই হতবুদ্ধি পোষা পুরুষটিকে অত্যন্ত ঝংকার দিয়ে বলেছিল, দিদির সিন্দুক ভরা গয়না, আর আমি বুঝি একখানা পড়তে পারি না? নিবারণ চলে গেলে আস্তে আস্তে উঠে লোহার সিন্দুক খুলে একে একে সমস্ত গয়না বের করল সে। শৈলবালাকে ডেকে প্রথমে নিজের বিয়ের বেনারসি শাড়িটা পরালো, তারপর তার আপাদ মস্তক এক একটা করে গয়নায় ভরিয়ে দিল। ভালো করে চুল বেঁধে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেখল বালিকার মুখখানা বড় সুমিষ্ট, একটা সদ্য পাকা সুগন্ধ ফুলের মতো নিটোল, রসপূর্ণ। শৈলবালা যখন ঝমঝম শব্দ করে চলে গেল, সেই শব্দ বহুক্ষণ ধরে হরসুন্দরীর শিরায় রক্তের মধ্যে ঝিমঝিম করে বাঁচতে থাকল। মনে মনে বলল, আজ আর কি নিয়ে তোতে আমাদের তুলনা হবে? কিন্তু এক সময় আমরাও তো ওই বয়স ছিল। আমি তো অমনি যৌবনের শেষ রেখা পর্যন্ত ভরেই উঠেছিলাম। তবে আমাকে সে কথা কেউ জানায়নি কেন? কখন সেদিন এলো আর কখন গেল তার সংবাদ একবারও পেলাম না। কিন্তু কি গর্বে, কি গৌরবে, কি তরঙ্গ তুলে শৈলবালা হেঁটে চলেছে। হরসুন্দরী যখন শুধুমাত্র ঘরকন্যাই জানত, তখন এই গয়নাগুলো তার কাছে কত দামি ছিল। তখন কি নির্বোধের মতো এ সমস্ত এমন করে এক মুহূর্তে হাতছাড়া করতে পারত? এখন ঘরকন্যা ছাড়া আরেকটা বড় কিসের পরিচয় পেয়েছে। এখন গয়নার দাম, ভবিষ্যতের হিসাব সমস্ত তুচ্ছ হয়ে গেছে। আর শৈলবালা সোনা মানিক ঝকমক করে শোয়ার ঘরে চলে গেল। একবার মুহূর্তের জন্য ভাবলও না হরসুন্দরী তাকে কতখানি দিল। সে জানল চতুর্দিক থেকে সমস্ত সেবা, সমস্ত সম্পদ, সমস্ত সৌভাগ্য স্বাভাবিক নিয়মে তার মধ্যে এসে পরিসমাপ্ত হবে। কারণ সে হলো শৈলবালা, সে হলো শৈল। এক একজন লোক স্বপ্নাবস্থায় নির্ভীকভাবে অত্যন্ত সংকটের পথ দিয়ে চলে যায়, মুহূর্ত মাত্র চিন্তা করে না। অনেক জাগ্রত মানুষেরও তেমনই চির স্বপ্নাবস্থা উপস্থিত হয়। কিছুমাত্র জ্ঞান থাকে না, বিপদের সংকীর্ণ পথ দিয়ে নিশ্চিন্ত মনে এগিয়ে যেতে থাকে। অবশেষে নিদারুণ সর্বনাশের মধ্যে এসে জাগ্রত হয়ে ওঠে। আমাদের ম্যাকমোরান কোম্পানির হেড বাবুটিরও সেই দশা। শৈলবালা তার জীবনের মাঝখানে একটা প্রবল আবর্তের মতো ঘুরতে লাগলো এবং বহুদূর থেকে নানা মহার্ঘ জিনিস আকৃষ্ট হয়ে তার মধ্যে বিলুপ্ত হতে লাগলো। কেবল যে নিবারণের মনুষ্যত্ব এবং মাসিক বেতন হরসুন্দরীর সুখ সৌভাগ্য এবং বসনভূষণ তা নয়, সঙ্গে সঙ্গে ম্যাকমোরান কোম্পানির ক্যাশ তহবিলেও গোপনে টান পড়ল। তার থেকে দুটো একটা করে টাকার তোড়া অদৃশ্য হতে লাগলো। নিবারণ ঠিক করত আগামী মাসের বেতন থেকে আস্তে আস্তে শোধ করে রাখব। কিন্তু আগামী মাসের বেতন হাতে আসা মাত্র সেই আবর্ত থেকে টান পড়ে এবং শেষ 2 আনি অবধিও হঠাৎ চিকমিক করে তড়িৎ বেগে হারিয়ে যায়। শেষে একদিন সে ধরা পড়ল। পুরুষানুক্রমে চাকরি, সাহেব বড় ভালোবাসে। তহবিল পূরণ করে দেবার জন্য 2 দিন মাত্র সময় দিল। কেমন করে সে ক্রমে 2500 টাকার তহবিল ভেঙেছে তা নিবারণ নিজেই বুঝতে পারল না। একেবারে পাগলের মতো হয়ে হরসুন্দরীর কাছে গেল, বলল, সর্বনাশ হয়েছে। হরসুন্দরী সমস্ত শুনে একেবারে পাংশু বর্ণ হয়ে গেল। নিবারণ বলল,
তাড়াতাড়ি গয়নাগুলো বের করো। হরসুন্দরী বলল। সে তো আমি ছোট বউকে দিয়েছি সব। নিবারণ নিতান্ত শিশুর মতো অধীর হয়ে বলল। কেন কেন দিলে ছোট বউকে? কেন দিলে? কে তোমাকে দিতে বলল? হরসুন্দরী তার প্রকৃত উত্তর না দিয়ে বলল। তাতে ক্ষতি কি হয়েছে? সে তো আর জলে পড়েনি। ভীরু নিবারণ কাতর স্বরে বলল। তবে যদি তুমি কোনো ছুতো করে তার কাছ থেকে বের করতে পারো, কিন্তু আমার মাথা খাও, বলো না যে আমি চেয়েছি বা কি জন্য চাইছি। তখন হরসুন্দরী ভীষণ বিরক্তি ও ঘৃণায় বলে উঠল। এই কি তোমার ছলছুতো করবার সোহাগ দেখাবার সময়? চলো। বলে স্বামীকে নিয়ে ছোট বউয়ের ঘরে প্রবেশ করল। ছোট বউ কিছু বুঝল না, সে সব কথাতেই বলল। সে আমি কি জানি। সংসারের কোনো চিন্তা যে তাকে কখনো ভাবতে হবে এমন কথা কি তার সাথে হয়েছিল? সবাই নিজের ভাবনা ভাববে এবং সবাই মিলে শৈলবালার আরাম চিন্তা করবে। হঠাৎ এর ব্যতিক্রম হয়, এ কি ভয়ানক অন্যায়! তখন নিবারণ কেঁদে শৈলবালার পায়ে পড়ল। শৈলবালা শুধুই বলল। সে আমি জানি না, আমার জিনিস আমি কেন দেব? নিবারণ দেখল ওই দুর্বল ক্ষুদ্র সুন্দর সুকুমারী বালিকা লোহার সিন্দুকের থেকেও কঠিন। হরসুন্দরী সংকটের সময় স্বামীর দুর্বলতা দেখে ঘৃণায় জর্জরিত হয়ে উঠল। শৈলবালার চাবি জোর করে কেড়ে নিতে গেল। শৈলবালা সঙ্গে সঙ্গে চাবির গোছা প্রাচীর ডিঙিয়ে পুকুরের মধ্যে ফেলে দিল। হরসুন্দরী হতবুদ্ধি স্বামীকে বলল। তালাটা ভেঙে ফেলো না। শৈলবালা প্রশান্ত মুখে বলল। তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরবো। নিবারণ বলল। আমি অন্য চেষ্টা করছি। বলে এলোথেলো বেশে বেরিয়ে গেল। নিবারণ 2 ঘন্টার মধ্যেই পৈতৃক বাড়ি 2500 টাকায় বিক্রি করে এলো। বহু কষ্টে হাতে বেড়িটা বাঁচল, কিন্তু চাকরি গেল। স্থাবর সম্পত্তির মধ্যে রইল শুধু 2 মাত্র স্ত্রী। তার মধ্যে ক্লেশকাতর বালিকা স্ত্রীটি গর্ভবতী হয়ে নিতান্ত স্থাবরই হয়ে গেল। গলির মধ্যে একটা ছোট স্যাঁতস্যাঁতে বাড়িতে এই ছোট পরিবার আশ্রয় গ্রহণ করল। ছোট বউয়ের অসন্তোষ ও অসুখের আর শেষ নেই। সে কিছুতেই বুঝতে চায় না তার স্বামীর ক্ষমতা নেই। ক্ষমতা নেই যদি তো বিয়ে করলো কেন? ওপরের তলায় 2 মাত্র ঘর। একটা ঘর নিবারণ ও শৈলবালার, আরেকটি ঘরে হরসুন্দরী থাকে। শৈলবালা খুঁত খুঁত করে বলে। আমি দিনরাত শোবার ঘরে কাটাতে পারি না। নিবারণ মিথ্যা আশ্বাস দিয়ে বলতো। আমি আরেকটা ভালো বাড়ির সন্ধানে আছি, তাড়াতাড়ি বাড়ি বদল করব। শৈলবালা বলতো। কেন? ওই তো পাশে আর একটা ঘর আছে। শৈলবালা তার আগের প্রতিবেশিনীদের দিকে কখনো মুখ তুলে তাকায়নি। নিবারণের বর্তমান দুরবস্থায় ব্যথিত হয়ে তারা একদিন দেখা করতে এলো। শৈলবালা ঘরে খিল দিয়ে বসে রইল, কিছুতেই দরজা খুলল না। তারা চলে গেলে রেগে কেঁদে উপসী থেকে হিস্টিরিয়া করে পাড়া মাথায় করল। এমন উৎপাত প্রায়ই ঘটতে লাগলো। অবশেষে শৈলবালার শারীরিক সংকটের অবস্থায় গুরুতর অবস্থা হলো, এমনকি গর্ভপাত হবার উপক্রম হলো। নিবারণ হরসুন্দরীর 2 হাত ধরে বলল। তুমি শৈলকে বাঁচাও। হরসুন্দরী দিন নেই রাত নেই শৈলবালার সেবা করতে লাগলো। তিলমাত্র ত্রুটি হলে শৈল তাকে দুর্বাক্য বলতো, সে একটিও উত্তর করত না। শৈল কিছুতেই সাগু খেতে চাইতো না, বাটি শুদ্ধ ছুঁড়ে ফেলত। জ্বরের সময় কাঁচা আমের অম্বল দিয়ে ভাত খেতে চাইতো, না পেলে রেগে কেঁদে অনর্থ করত। হরসুন্দরী তাকে লক্ষ্মী আমার, বোন আমার, দিদি আমার বলে শিশুর মতো ভোলানোর চেষ্টা করত, কিন্তু শৈলবালা বাঁচল না। সংসারের সমস্ত সোহাগ আদর নিয়ে পরম অসুখ ও অসন্তোষে বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবন নষ্ট হয়ে গেল। নিবারণের প্রথমে খুব আঘাত লাগলো, পরক্ষণেই দেখল তার একটা মস্ত বাঁধন ছিঁড়ে গিয়েছে। শোকের মধ্যেও হঠাৎ তার একটা মুক্তির আনন্দ বোধ হলো।
হঠাৎ মনে হলো এতদিন তার বুকের উপর একটা দুঃস্বপ্ন চেপেছিল। চৈতন্য হয়ে মুহূর্তের মধ্যে জীবন বেশ হালকা হয়ে গেল। মাধবীলতার মতো এই যে কোমল জীবন পাশ ছিঁড়ে গেল, এই কি তার আদরের শৈলবালা? হঠাৎ নিঃশ্বাস টেনে দেখল, না, সে তার বন্ধন রজ্জু। আর তার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী। দেখল সেই তো তার সমস্ত সংসার একাকিনী অধিকার করে তার জীবনের সমস্ত সুখ দুঃখের স্মৃতি মন্দিরের মাঝখানে বসে আছে। কিন্তু তবু মাঝে একটা বিচ্ছেদ, ঠিক যেন একটা ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি এসে একটি হৃৎপিণ্ডের ডান ও বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারণ রেখা টেনে দিয়ে গেছে। একদিন গভীর রাতে সমস্ত শহর যখন নিদ্রিত, নিবারণ আস্তে আস্তে হরসুন্দরীর নিভৃত শোয়ার ঘরে প্রবেশ করল। নীরবে সেই পুরনো নিয়ম মতো সেই পুরনো বিছানার ডান দিকে শুয়ে পড়ল। কিন্তু এবার তার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করল। হরসুন্দরীও কোনো কথা বলল না, নিবারণও কোনো কথা বলল না। তারা আগে যেরকম পাশাপাশি শুতো, এখনও সেরকম পাশাপাশি শুলো। কিন্তু ঠিক মাঝখানে একটা মৃত বালিকা শুয়ে রইল। তাকে কেউ লঙ্ঘন করতে পারল না। শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আজ আমাদের বিশেষ নিবেদন মুগ্ধবর্তিনী। গল্প পাঠে অভিক, নিবারণের চরিত্রে সৌমিক, হরসুন্দরীর চরিত্রে বর্ণালী, শৈলবালার চরিত্রে দুর্বা, গল্পের সূত্রধর আমি দুর্বা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে বিশ্বদীপ, প্রচার অলঙ্করণ অভিষেক, পর্ব পরিচালনায় সুশোভন, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় অভিষেক চ্যাটার্জি। আজকের মতো বইপাড়াতে লাইভ এখানেই শেষ। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব নতুন একটি গল্প নিয়ে। বইপাড়ার সদস্য হন এবং সবার সাথে শেয়ার করুন। ভালোবেসে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আগাম নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবারও দেখা হবে আগামী সপ্তাহে বইপাড়া লাইভে। বইপাড়া লাইভ, গল্পের বিচিত্র ডোজ, বইপাড়া থেকে রোজ। শুভরাত্রি।